দাবি আদায়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীরা। রেল ব্লকেট কর্মসূচি শিথিল। বিএনপির সঙ্গে বৈঠকে বসছে জাতীয় ঐক্যমত্য কমিশন। বিভিন্ন কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা। এবার নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মডেল মেঘনা আলমকে। অভিযোগ, বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলা। এবং গাজায় নতুন করে ৫ লাখ মানুষ বাস্তুচ্যুত বলছে জাতিসংঘ। হামাস বন্দীদের মুক্তি দিলেই কার্যকর হবে যুদ্ধবিরতি, মন্তব্য মার্কিন দূতের। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে এবং শিক্ষা উপদেষ্টার আহ্বানে আজ বৈঠকে বসছেন ৬ দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় সারা দেশে রেল ব্লকেট কর্মসূচি শিথিল থাকবে বলে জানা গেছে। ভোর ৪টার দিকে এক ভিডিও বার্তায় কথা জানান কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি মাশফিক ইসলাম এবং জুবায়ের পাটোয়ারি। ভিডিও বার্তায় মাশফিক ইসলাম বলেন, বৈঠকে ৬ দফা সহ অন্যান্য বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এই চূড়ান্ত সিদ্ধান্তের উপর ভিত্তি করে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। বৈঠক চলাকালীন পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে কর্মসূচি স্থগিত থাকবে। বিভিন্ন কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপির সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সকাল 10:30টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়। বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য জামির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান এবং সালাউদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জাবিউল্লাহ এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জাতীয় ঐক্যমত্য কমিশন 15 ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের কাজ শুরু করে। সংস্কার প্রস্তাব নিয়ে দলগুলোর সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের কোনো ইচ্ছা নেই এই সরকারের। কারণ ইতিহাস কখনো মোছা যায় না, ইতিহাসকে ইতিহাসের জায়গায় রাখতে হয়। ঐতিহাসিক মুজিবনগর দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণের সময় ফারুকী আজম এসব কথা বলেন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। গার্ড অব অনার শেষে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন উপদেষ্টা। শ্রদ্ধা জানানোর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফারুকী আজম বলেন, মুজিবনগর সরকার প্রবাসী কিংবা অস্থায়ী সরকার নয়। এই সরকারের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়, তাই এই সরকারই সাংবিধানিক সরকার। যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা আছে তারা প্রতিনিয়তই এটাতে বিব্রত বোধ করেন যে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও মুক্তিযোদ্ধা হিসেবে নানানভাবে নিজেদেরকে স্থাপন করছে, নিজেদেরকে পরিচিত করাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা অনেক উদ্যোগ ইতিমধ্যেই গ্রহণ করেছি। কিছু বিষয় আছে আদালতের রায়ের অপেক্ষায় আছে, আদালতে আমরা কন্টেস্ট করছি। অনেক কটা মামলা আছে, প্রায় 2700-র উপরে মামলা আছে, বিভিন্ন রকমের রিট মামলা, এই সংক্রান্ত মামলা, এগুলি নিষ্পত্তির প্রয়োজন আছে। আমরা একই ধরনের যে সমস্ত মামলা, সব মামলাকে একসাথে করে আমরা চেষ্টা করছি যাতে এগুলি আদালতের একটা রায় পাওয়া যায়। সুন্দরী মেয়েদের দিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগ রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণার মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। সকালে তাকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর তাকে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেছেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাকে গ্রেপ্তার দেখান।
এবারে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত প্রসঙ্গ। গাজায় অন্তত ৫ লাখ মানুষকে নতুন করে বাস্তুচ্যুত করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ প্রকাশিত এক প্রতিবেদনে গাজায় আরও একটি ভয় এবং আতঙ্কময় সপ্তাহ কাটাতে দেখেছে বিশ্ব বলে উল্লেখ করা হয়। জিম্মি বিষয়ক মার্কিন বিশেষ দূত অ্যাডাম বোহেলার বলেছেন, ফিলিস্তিনে হামাসের হাতের সকল বন্দী মুক্তি পেলেই গাজায় যুদ্ধবিরতি সম্ভব হবে। বিস্তারিত জানাচ্ছেন জাবালুন নূর। ক্রমাগত হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া অবরুদ্ধ গাজায় উদ্ধারকারীদের ভারী যন্ত্রপাতি নিয়ে পৌঁছাতে বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী। বাধ্য হয়েই হাতুড়ি এবং খালি হাতে উদ্ধার কাজ চালাতে হচ্ছে তাদের। ধ্বংসস্তূপ থেকে একটি শিশুকে উদ্ধার করছিলেন উদ্ধারকারীরা। বেঁচে যাওয়া এই শিশু বারবার তার মায়ের জন্য কেঁদে উঠছিল। ধ্বংসস্তূপের মাঝে প্রতিদিনই গাজার প্রত্যেকেই কাউকে না কাউকে হারাচ্ছেন, আর এখানে অল্প সংখ্যক মানুষই অবশিষ্ট আছে যারা এরই মাঝে সবাইকে হারিয়েছে। জাতিসংঘ জানায়, গত 18 মার্চ থেকে হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে গাজায় আনুমানিক 5 লক্ষ মানুষ নতুনভাবে বাস্তুচ্যুত হয়েছে। গাজায় আরও একটি ভয় ও আতঙ্কময় সপ্তাহ কেটে যাচ্ছে বলে তাদের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, গাজায় সমস্ত মানবিক সাহায্য প্রবেশে বাধা দেওয়া হচ্ছে হামাসকে চাপ দেওয়ার জন্য। জিম্মি বিষয়ক মার্কিন বিশেষ দূত অ্যাডাম বোলার আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ফিলিস্তিনি ছিটমহলে হামাসের হাতে সকল বন্দী মুক্তি পেলেই গাজায় যুদ্ধবিরতি সম্ভব হবে। আমি মনে করি গাজায় স্থায়ী যুদ্ধবিরোধী আলোচনা শুরুর জন্য সবার আগে হামাসকে সকল নিরপরাধ জিম্মিকে মুক্তি দিতে হবে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা গাজা উপত্যকার 30% নিয়ন্ত্রণ করছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ রাফাহ রয়েছে। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। গাইবান্ধায় জন্ম আর মৃত্যু সনদ প্রদানে চলছে ভয়াবহ জালিয়াতি। আর জন্ম নিবন্ধনের তথ্য গোপন করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এসব জালিয়াতিতে জড়িয়ে পড়ছেন ইউপি সচিব, হিসাব সহকারী, উদ্যোক্তা সহ ছোট বড় কর্মকর্তারা। আর এই সুযোগে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় ভুয়া ঠিকানা এবং কাগজপত্রে ধাপে ধাপে জাতীয় পরিচয়পত্র বানাচ্ছে রোহিঙ্গা সহ ভিনদেশিরা। সুমন মণ্ডলের অনুসন্ধানের 5 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন 3য় পর্ব। জানাচ্ছেন রাশেদ আকন। দিব্যি জীবন্ত ঘুরে বেড়ানো এই নাহিদুল গত বছরের 15 নভেম্বর মারা গেছেন সড়ক দুর্ঘটনায়। তাই আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব তাকে ডাকেন ভূত বলে। শুনতে অবাক লাগলেও ঘটনা সত্য, কারণ সরকারি নথিপত্রে নাহিদুল এখন মৃত। তাই নাহিদুলের আকুতি আবার সরকারি নথিতে জীবিত হয়ে ফিরে আসার। আমি নাকি সড়ক দুর্ঘটনায় মারা গেছি। এখন আমি তো মারা যাইনি সরাসরি, আমি আপনাদের নিকট তো আছি। আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে ওখানেও আমি যেতে পারি না। এসব শোনানোর পর মানুষ বলে যে তুমি তো মারা গেছো, তুমি কি ভূত আসছো নাকি? শুধু নাহিদুল নয়, এমন অনেকের সাথেই ঘটছে জন্ম মৃত্যু নিবন্ধনের অদ্ভুত কাণ্ড। যেমন জুয়েল রানা ও সিক্তা দম্পতি মাত্র 3 মাসের ব্যবধানে জন্ম দিয়েছেন 2 সন্তানকে। আবার রফিকুলকে মৃত সনদ দিয়ে 2 মাস পর পুনর্জন্ম দেয়া হয়েছে মুস্তাকিম নামে। এসব ঘটনা ঘটছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নে। জন্ম মৃত্যু সনদে অনিয়মের দায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব এড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় রাজনীতিবিদরা। নিবন্ধনটা করে হচ্ছে সচিব, অবশ্যই সচিব এবং চেয়ারম্যান দুইজনের একজনের দায় এড়ানোর কোনো। এই হরিনাথপুর ইউনিয়ন সচিব শাহানা আক্তার যে কাজটি করেছে, যে জঘন্য কাজটি করেছে, এটা কোনো শিক্ষিত মানুষ করতে পারে না। এদিকে জীবিত মানুষের নামে মৃত সনদ জারি হলে তাদের নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকেও পড়তে হয় চরম বিপাকে বলে জানিয়েছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। দেশের বাইরে গেলে তার পাসপোর্ট ইয়াতে আমরা যখন দেখবো যে পুলিশের যে কার্যক্রম আছে, পাসপোর্ট হলে পুলিশ ক্লিয়ারেন্স লাগে, পাসপোর্টে তার স্থায়ী নাম ঠিকানা লাগে। তো আমরা এক জায়গায় পাচ্ছি যে সে বেঁচে আছে, আরেক জায়গায় পাচ্ছি যে সে মারা গেছে। এটা নিয়ে তো অবশ্যই জটিলতার সৃষ্টি করব। কোনো অভিযোগ পাওয়া গেলে আমরা যদি কেউ আইনি পদক্ষেপ নিতে আমরা অবশ্যই আইনি সহায়তা প্রদান করব। জন্ম মৃত্যু সনদে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তো অবশ্যই সেটা খুবই মারাত্মক একটি বিষয়। তো সেটা আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আমরা এটা যদি সত্যতা পাওয়া যায় আমরা আইনগত ব্যবস্থা করব।
জন্ম মৃত্যু নিবন্ধনে অনিয়ম ও ভিনদেশি নাগরিকদের জন্মসনদ দেয়ায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। রাশাদ আকুন, এশিয়ান টেলিভিশন। টাঙ্গাইলের সখীপুরে আমিনা বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই গৃহবধূ আমিনা বেগম উপজেলার ঘোনারচালা গ্রামের সৌদি প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী। সকালে পুলিশ বাড়ির পাশে ধান ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে উদ্ধার করে। পুলিশ এবং স্থানীয়রা জানায়, বুধবার রাতে গৃহবধূ আমিনা বেগম পরিবারের অন্যদের সাথে ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে আমিনা বেগম তার স্বামীর সাথে মোবাইল ফোনে কথা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে আসে। এরপর রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে সকালে স্থানীয়রা তার মরদেহ বাড়ির পাশের ধান খেতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। গাইবান্ধা ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সরোয়ার কবিরকে বিস্ফোরক দ্রব্য আইনের ২ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার গাইবান্ধা সদর আমলি আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এই আদেশ দেন। আদালতে সরোয়ার কবিরের আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করলে তা আজ নামঞ্জুর করেন বিচারক। তার আইনজীবী অ্যাডভোকেট নিরঞ্জন কুমার ঘোষ জানিয়েছেন, গত বছরের ৪ আগস্ট জেলা বিএনপি এবং যুবদলের কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং আগুনের ঘটনায় সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া ২ মামলার আসামি শাহ সরোয়ার কবির। এই ২ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করে পুলিশ। বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করায় বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়বে না বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এই সিদ্ধান্ত প্রতিহিংসামূলক বলে মন্তব্য করেন ব্যবসায়ীরা। দেশের অন্যতম স্থলবন্দর বেনাপোলের ব্যবসায়ীরা জানান, ২ দেশের ব্যবসায়িক স্বার্থে এমন সিদ্ধান্ত থেকে ভারতের সরে আসা উচিত। মিলন হোসেনের তথ্য এবং ছবিতে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় কোনো দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির সুবিধা বাতিল করেছে প্রতিবেশী দেশটি। এতে করে গত কয়েকদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করা পণ্যবোঝাই ট্রাক দেশটির পেট্রাপোল বন্দরে যায়নি। বেনাপোল বন্দর থেকেও রপ্তানিবাহী পণ্যের কার্পাস ইস্যু করা হচ্ছে না। যেসব পণ্যবোঝাই যানবাহন ইতিমধ্যে ভারতের ভূখণ্ডে আছে, সেগুলোকে দ্রুত ভারতের ভূখণ্ড ত্যাগ করতে বলা হয়েছে। ভারত সরকারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ বাংলাদেশের ব্যবসায়ীরা। রপ্তানিকারক ও বেনাপোলের C&F ব্যবসায়ীরা বলছেন, এতে করে দুদেশের ব্যবসায়িক সম্পর্ক আরও অবনতি হবে। ট্রান্সশিপমেন্টের মালামাল বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি হচ্ছে না। 5টা গাড়ি ফেরত গিয়েছে, এখনো একটি ট্রাক দাঁড়িয়ে আছে। কোনো মাল তৃতীয় কোনো দেশে এক্সপোর্ট করতে পারছে না, যার কারণে বাংলাদেশের ব্যবসায়ীরা তাদের লাভের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি দেখা দেওয়ায় বাংলাদেশের জনগণের প্রতি এর প্রভাব বিরূপ করছে। বাংলাদেশ থেকে যে ট্রান্সশিপমেন্টে যে মালগুলো ভারতে যায় সেইগুলো এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এই গাড়িগুলো যদি এইভাবে যায় তাহলে আমরা যারা বন্দর ব্যবহারকারী আছি আমরা সবাই উপকৃত হব। এখানে আমরা অনেক মানুষ এর সাথে জড়িত। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ফলে বেনাপোল বন্দরে তেমন কোনো প্রভাব পড়েনি বলে জানান এই কর্মকর্তা। বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে। আমাদের পণ্য প্রেরণের ক্ষেত্রে যে সুবিধাটি বাতিল করেছে তার ফলে বেনাপোল স্থলবন্দরে তেমন কোনো প্রভাব পড়েনি। এই কয়েকদিনে 6টি গাড়ি 6 গাড়ি পণ্য আমরা ভারতে পাঠাতে পারি, এটা ফেরত যাবে, আর বাকি সব কিছু স্বাভাবিক হয়েছে। প্রতিবেশী দেশটির কাছে প্রতিবেশী সুলভ আচরণ প্রত্যাশা করে ব্যবসায়ীরা বলছেন, দুদেশের সম্পর্ক রক্ষায় ব্যক্তি বা কোনো গোষ্ঠীর প্ররোচনায় না পড়ে এমন সিদ্ধান্ত প্রত্যাহার করবে ভারত সরকার। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। দাবি আদায়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীরা, রেল ব্লকেট কর্মসূচি শিথিল।
বিএনপির সঙ্গে বৈঠকে বসছে জাতীয় ঐক্যমত্য কমিশন, বিভিন্ন কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা। এবার নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মডেল মেঘনা আলমকে। অভিযোগ বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলা। এবং গাজায় নতুন করে 5 লাখ মানুষ বাস্তুচ্যুত বলছে জাতিসংঘ। হামাস বন্দীদের মুক্তি দিলেই কার্যকর হবে যুদ্ধবিরতি, মন্তব্য মার্কিন দূতের। এশিয়ান নিউজ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।